জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। শেষ রক্ষা হলো না, আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনার দণ্ডনীয় অপরাধের খতিয়ান 2 মাসের মধ্যে ফাঁসি কার্যকর হবে। যেভাবে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় বসাতে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর গোপন ষড়যন্ত্র ফাঁস, ক্ষমতা থেকে সরাতে যে সিদ্ধান্ত নিল আসিফ নজরুল ও সমন্বয়করা। এবং সর্বশেষ জানাবো রিমান্ডে ব্যারিস্টার সুমনের ভয়ঙ্কর অপকর্ম ফাঁস। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর থাকার সময় মিথ্যা সাক্ষ্য দিয়ে ফাঁসি দিয়েছিলেন জামাত নেতাদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। পদত্যাগ করে দেশ ছেড়ে পালানোর আগে কি কি সর্বনাশ করে গেলেন শেখ হাসিনা। 1 লক্ষ জীবনের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব শুধু নিজের স্বার্থের কারণে ভারতের হাতে তুলে দিয়ে দেশকে ভারতের কলোনি বানিয়ে রেখে অর্জন করেছিলেন এই শতাব্দীর ঘসেটি বেগম খেতাব। একই সঙ্গে নিজের দেশ ও সংস্কৃতি ও ধর্মকে বিসর্জন দিয়ে তিনি ওই শিক্ষায় 15 বছর জ্বলেছে সারাটা দেশ। কখনো লগি বৈঠার তাণ্ডবে, কখনো চাপাতির আঘাতে, আবার কখনো পুলিশ, র্যাব কিংবা বিজিবির নির্বিচার নৃশংস গুলিতে। তার ছত্রছায়ায় বাংলাদেশে ছড়ানো হয়েছে ভয়ঙ্কর ইসলাম ভীতি এবং মুসলমানদের বানানো হয়েছে জঙ্গি, পোড়ানো হয়েছে পবিত্র কোরআন, হত্যা করা হয়েছে শত শত আলেমদেরকে, ফাঁসিতে ঝোলানো হয়েছে শহীদ কাদের মোল্লা সহ এই বাংলার শ্রেষ্ঠ সন্তানদেরকে। রিমান্ডে নিয়ে টর্চার, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ক্রসফায়ার এবং গুমসহ মানবাধিকার লঙ্ঘনের খতিয়ানগুলো হাজার বছরের ইতিহাস হয়ে থাকবে। বিশ্বের প্রথম লেডি হিটলার হিসেবে তিনি অমর হয়ে থাকবেন দুনিয়ার ইতিহাসে। তার হিংসা ও ঘৃণাতন্ত্রের ছোবলে পুরো দেশে একসময় ছিল আস্তিক নাস্তিক বলে বিভক্ত এবং চরম ফিতনাতে নিমজ্জিত। তার শাসনামলে মুক্তিযোদ্ধা আর রাজাকারের বাচ্চা চেতনার নামে স্বাধীনতার পক্ষ বিপক্ষ দ্বন্দ্ব তৈরি করে পুরো দেশকে নিশ্চিত সংঘাত এবং গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েছিল। দেশের পুরো রাজনীতিকে সালে লৌহ পিঞ্জরে আবদ্ধ করে অন্যান্য সকল দল, মত এবং পথকে ক্রিমিনালাইজ করে গণতন্ত্রকে কবর দিয়ে সামনে এগিয়ে যাবার সকল পথ বন্ধ করে রেখেছিল। প্রতিষ্ঠা করেছিল এশিয়া মহাদেশের প্রথম দুর্দান্ত এক ফ্যাসিবাদ। দেশের মানুষের শেষ আশ্রয় বিচার বিভাগকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পরিণত করেছিলেন। হাইকোর্টের রায় হাইকোর্ট দেয় না আসে বঙ্গভবন থেকে, এমনই স্বীকারোক্তি দিয়েছে তারই পোষা প্রধান বিচারপতি থেকে। তার দলীয় কর্মী, বিশেষ করে ছাত্রলীগ ও যুবলীগের বানিয়েছেন এ যুগের ভয়ঙ্কর সন্ত্রাসী কিলার মেশিন। ক্যাম্পাসে টর্চার গঠন করে ভিন্ন মতের ছাত্র নির্যাতন, লগি বৈঠা দিয়ে হত্যা করে লাশের উপর নৃত্য করা, হত্যা করে লাশ কেটে টুকরো টুকরো করা, এই ধরনের হাজারো লৌহমর্ষক কাহিনী আছে এই সন্ত্রাসী বাহিনীর। শেখ হাসিনা এদের সবাইকে দিয়েছিলেন লিগাল ইউনিটি। এমনকি ফাঁসির আসামি হয়েও এরা পেয়েছেন প্রেসিডেন্টের বিশেষ ক্ষমতা, লোভনীয় চাকরি এবং প্রমোশন। তিনি বাংলাদেশের প্রথম গণহত্যার জননী। অন্তত 6টি গণহত্যা সংঘটিত হয়েছিল তার শাসনামলে। 28 অক্টোবরের লগি বৈঠা তাণ্ডব, 5 মে আলেমদের রক্তে রঞ্জিত হয় শাপলা চত্বর, 25 ফেব্রুয়ারি পিলখানার ইতিহাসে জঘন্যতম হত্যাকাণ্ড সংঘটিত হয়। আল্লামা সাঈদীর রায় পরবর্তী ম্যাসাকার, সাতক্ষীরা ম্যাসাকার এবং বর্তমানে কোটা বিরোধী নিরীহ ছাত্র ছাত্রীদের ওপর সীমাহীন নির্যাতন ও নিষ্ঠুর হত্যাযজ্ঞ হাজার বছর ধরে গণহত্যার সাক্ষী হয়ে থাকবে। এই কিলিং মিশনে দেশীয় কিলারদের পাশাপাশি তিনি ভাড়া করে এনেছিলেন রয়ের প্রফেশনাল কিলারদের। একচ্ছত্র ক্ষমতা, একদলীয় শাসন কায়েম করতে গিয়ে তিনি প্রায় দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়েছিলেন। দেশের প্রতিরক্ষা বাহিনীকে ধ্বংস, দুর্বল, বিতর্কিত এবং দলীয়করণে তিনি ইতিহাসে কুখ্যাত হয়ে থাকবেন। সংস্কারের নামে শিক্ষা ব্যবস্থার 12টা বাজিয়েছিলেন, নির্বাচন কমিশনকে পকেটে পুরেছিলেন, আর জাতীয় সংসদকে বানিয়েছিলেন গানের আসর এবং শেখ পরিবারের তৈল মর্দনের কারখানা। রিজার্ভ চুরি, ব্যাংক লুট, শেয়ার বাজার কেলেঙ্কারি, বিদেশে অর্থ পাচার সহ সীমাহীন দুর্নীতি এবং অব্যবস্থাপনার যে রেকর্ড শেখ হাসিনার আমলে হয়েছিল, তার ধারে কাছে দুনিয়ার কেউ আসতে পারবে কিনা সন্দেহ। দুর্নীতি আর দুর্দান্ত এতটাই গভীর যে শেখ হাসিনার 4র্থ শ্রেণীর পিয়ন পর্যন্ত কাঁপিয়ে ফেলেছিলেন 400 কোটি টাকার সম্পদ। বেনজির আজিজ, মতিউর এবং এসালম সহ শত শত মহালুটেরা তৈরি করে একদিকে কায়েম করেছিল মাস্তানতন্ত্র ও মগের মুলক। 2009 সালে ক্ষমতা দখল করে শেখ হাসিনা বাংলাদেশ পারিবারিক শাসন প্রতিষ্ঠা করেছিলেন। তার পুত্র কথিত কম্পিউটার বিজ্ঞানী সজীব ওয়াজেদ জয় মার্কিন প্রবাসী এবং সম্ভবত দেশটির নাগরিক হওয়া সত্ত্বেও হাসিনা তাকে মন্ত্রী মর্যাদার উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছিলেন, যে মাঝে মধ্যে বাংলাদেশ সফরে আসতেন এবং মাঝে মধ্যে আটলান্টিকের ওপার থেকে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে জাতির উদ্দেশ্যে বাণী পাঠিয়ে থাকতেন। সজীব ওয়াজেদের অবিশ্বাস্য উচ্চ বেতনের কথা মরহুম লতিফ সিদ্দিকী খোদ আমেরিকাতে বসে সাংবাদিকদের জানিয়েছিলেন। এছাড়া বিভিন্ন দেশে দুর্নীতিলব্ধ অর্থ সম্পদের গল্প তো আছেই।
শেখ হাসিনা ছোট বোন শেখ রেহানা কোনো সরকারি পদে ছাড়াই রাষ্ট্র পরিচালনায় প্রচণ্ড প্রভাব বিস্তার করে থাকতেন। শেখ রেহানার স্বামীর ছোট ভাই মেজর জেনারেল তারিক সিদ্দিকীকে শেখ হাসিনার মন্ত্রীর পদমর্যাদায় নিরাপত্তা উপদেষ্টা পদে নিয়োগ দিয়েছিলেন। সাবেক প্রধান সেনাপতি জেনারেল আজিজের দেয়া তথ্য অনুযায়ী বাংলাদেশ যাবতীয় গুম-খুন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অন্যতম প্রধান হোতা হলেন এই তারিক সিদ্দিকী। শেখ রেহানার ছেলে ববি সিদ্দিকীকেও বাংলাদেশের অত্যন্ত প্রভাবশালী বিবেচনা করা হতো। তিনি দীর্ঘদিন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেতরে বসে সম্ভবত ইউএনডিপি কভারে কাজ করেছেন। শেখ হাসিনার কন্যা পুতুল এবং তার স্বামী আরব আমিরাতে বিপুল সম্পদের কথা এখন ওপেন সিক্রেট। আরব আমিরাতে হাসিনা কন্যার স্বামী ঠিক কী অবস্থায় আছে সেটাও রহস্যময়। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় গুজবের শেষ নেই। পদ্মা সেতুর দুর্নীতির সাবেক মন্ত্রী আবুল হোসেনের সাথে এই দম্পতির নাম জড়িয়ে আছে। সে সময় তারা কানাডায় অবস্থান করতেন। কেন তারা কানাডা থেকে পালিয়ে প্রথমে কাতার এবং পরে আরব আমিরাতে ঘাঁটি গেড়েছেন সেটিও আমজনতার অজানা। শেখ হাসিনার কন্যার শ্বশুর ইঞ্জিনিয়ার মোশাররফ দীর্ঘদিন স্থানীয় সরকার সহ অন্যান্য গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন। ইঞ্জিনিয়ার মোশাররফের ছোট ভাইকে কিছুদিন আগে প্রায় ২,০০০ কোটি টাকা লোপাট করার অভিযোগ সরকার গ্রেপ্তার করেছে। ফ্যাসিস্ট শাসকের সাবেক অথবা বর্তমান বিআইয়ের ছোট ভাই যদি ২,০০০ কোটি টাকা মেরে দেওয়ার ক্ষমতা রাখে, তাহলে শেখ হাসিনার আরও নিকটের আত্মীয় স্বজনরা কত টাকা দুর্নীতি করছেন তার ধারণা করাও আমাদের পক্ষে অসম্ভব। রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে শেখ হাসিনা দুর্নীতির আঁকড়া বানিয়েছিলেন। কুইক রেন্টালের নামে বিদ্যুৎ না দিয়ে যে টাকা লুটপাট করা হয়েছিল তা দিয়ে কয়েকটি পদ্মা সেতু বানানো সম্ভব হতো। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নামে দেশে বিদেশে লুণ্ঠনকারীদের জন্য টাকার খনি তৈরি করা হয়েছিল। সাধারণ জড়ো করে বাছাই বিপুলের ঋণের বোঝা চাপিয়েও শেখ হাসিনার প্রতিটি মেগা প্রকল্পে এভাবেই দুর্নীতির মহোৎসব চলছিল। গত ১৫ বছরে সর্বাধিক ক্ষতি করা হয়েছিল। অর্থনৈতিক খাতে বাংলাদেশের যেসব সর্বনাশ শেখ হাসিনা করলেন তার মাসুল বাংলাদেশকে অন্তত ১০০ বছর ধরে দিতে হবে। ব্যারিস্টার সুমন একজন সুপ্রশিক্ষিত ফটকাবাজ। বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যুকে কাজে লাগিয়ে নিজেকে মহামানব হিসেবে প্রতিষ্ঠা করাই তার লক্ষ্য ছিল। সমাজসেবকের আড়ালে নিজের স্বার্থ উদ্ধার করেছিল সময়ের পেশা। তবে অন্য সব বাটপারদের থেকে সুমনের বৈশিষ্ট্য কিছুটা ইউনিক। ব্যারিস্টার সুমন ছোট চোরদের বিরুদ্ধে কথা বলতেন, কিন্তু ভোট চুরি নিয়ে কোনো প্রতিবাদ করতেন না। বরং মাদারব ভোট চোর হাসিনাকে সবসময় তেল দিয়ে কথা বলতেন, ন্যায় বিচারের কথা বলতেন। সুমন আবার নিজেই যুক্ত থাকতেন অবিচারের সাথে। ব্যারিস্টার সুমনের উত্থানের শুরু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে যোগদানের মাধ্যমে। বিতর্কিত সেই বিচার যে সাজানোর নাটক তার প্রমাণ হয় ট্রাইব্যুনালের ২ জন বিচারপতির স্কাইপ কেলেঙ্কারির মাধ্যমে। মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ছিলেন ব্যারিস্টার সুমন। এই সময়ে আওয়ামী সরকারকে খুশি করতে আদালতে বিভিন্ন মিথ্যা তথ্য প্রদানের মাধ্যমে জামাত নেতা মীর কাশেম আলী সহ অনেক নিরপরাধ মানুষকে ফাঁসির কাঠগড়ায় পাঠিয়েছিলেন ব্যারিস্টার সুমন। ২০১৩ সালের ১৪ই ফেব্রুয়ারি মাওলানা দেলোয়ার হোসেন সাইদিকে ফাঁসির রায় দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সে সময় সাইদি সাহেব আদালতকে উদ্দেশ্য করে বলেছিলেন, আপনারা নিজেদের সব তথ্যের ওপর দায়বদ্ধ থেকে বিচার করতে পারেননি।